সামনে যা ঘটছে তা কিছুতেই মেনে নিতে পারছে না সুখের মস্তিষ্ক। কোন প্রকার শব্দ বের হচ্ছে না কণ্ঠনালী থেকে। অবিশ্বাসের চোখে দেখে গেল সবকিছু। সে ভাবল নিশ্চিত ভুল দেখছে সে। কিন্তু সামনের মানুষটির বলা কথা, সে কি তবে কানেও ভুল শুনল? সে বেশিক্ষণ ওদিকে তাকিয়ে থাকতে পারল না। তার দুচোখ ঝাপসা হয়ে আসে। মাথার মধ্যে চক্কর খায়। হয়তো জ্ঞান হারাবে মেয়েটা। আর ঠিক তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্লাসের সবাইকে ছাপিয়ে ঋত্বিকের চোখ যায় বাম সারির পেছনের দিকে বসা সুখের দিকে, যে এখন থরথর করে কাঁপছে। সুখকে দেখে ঋত্বিক বাঁকা হাসল শুধু। মাত্র এক ঝলক, মাত্র এক ঝলক সুখ সেই হাসি দেখল। কিন্তু সেই এক ঝলকেই যেন সব আলো নিভে গেল চারপাশের। বুকের ভেতরটা থরথর করে উঠল সুখের। সে জ্ঞান হারাতেও ভুলে গেল তখন। নিঃশ্বাস আটকে গেল কোথায় যেন, মনে হলো বুকের ভেতর একটা ভারী পাথর চেপে বসেছে। হাত পা ঠান্ডা হয়ে এলো তার। কানে একটানা শো শো আওয়াজ। পৃথিবীটা যেন ঘুরে গেল এক মুহূর্তে। সুখের অস্বাভাবিক কাঁপুনি দেখে পাশে বসা সোনিয়া ভ্রু কুঁচকাল। চাপা স্বরে প্রশ্ন করল, কি হয়েছে, এমন করছিস কেন? সোনিয়া ঋত্বিকের সমস্ত কথা জানলেও সে ঋত্বিককে কখনো দেখেনি। সামনে দাঁড়ানো তরুণ প্রভাষক যে সুখের আর কে তা সে বুঝল না। কেননা দুনিয়াতে হাজার হাজার মানুষ আছে যাদের এক নাম। এখানে সন্দেহ করার মতো তো কিছু নেই। এদিকে সুখের অবস্থা খারাপ হতে থাকে। তার পেইন অ্যাটাক শুরু হয়। শরীরের প্রতিটা স্নায়ু যেন একসাথে জেগে উঠল ভয় নিয়ে। বুক ধড়ফড় করছে এমনভাবে, যেন বাইরে লাফিয়ে পড়বে যে কোনো সময়। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, শ্বাস নিতে পারছে না ঠিক মতো। একটা অচেনা, বদ্ধ, অন্ধকার ভয়, যেটা এক অনাকাঙ্ক্ষিত কারণে হঠাৎ আগুনের মতো ছড়িয়ে পড়েছে শরীরের প্রতিটি কোণে। সুখ ঘামতে শুরু করল। তার ভারী নিঃশ্বাসের শব্দে সোনিয়া পাশ ফিরে তাকায়। সুখের অবস্থা দেখে আঁতকে ওঠে সে। স্থানকাল সবকিছু ভুলে চেঁচিয়ে ওঠে, সুখ, কি হয়েছে তোর? সোনিয়া চিৎকারটা বেশ জোরেই করেছে। তাই সম্পূর্ণ ক্লাসের মনোযোগ তখন ওদের দিকে ঘুরল। সুখ তখনও ছটফট করছে। সোনিয়া ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করল। রি মা আর তিশা সামনে থেকে দৌড়ে সুখের কাছে এলো। ওরাও চিন্তিত হয়ে বলতে লাগলো, কি হয়েছে তোর? সুখ, এমন করছিস কেন তুই? ঋত্বিক সুখের দিক থেকে দৃষ্টি সরাতে ভুলে গেছে যেন। একসময় এই মেয়েটাকে পৃথিবীর সবচেয়ে কুৎসিত খারাপ মনে হলেও, আজ সেই মেয়েটাকে ঋত্বিক এক অন্যরূপে আবিষ্কার করল। কি স্নিগ্ধ, পবিত্র তার চেহারা। ঋত্বিক এতক্ষণ সব দাঁড়িয়ে দেখলেও এক্ষুনি আর পারল না। মেয়েটার জন্য তার চিন্তা হতে লাগল। স্বামী হোক কিংবা শিক্ষক অথবা একজন মানুষ হিসেবে এগিয়ে গেল সুখের দিকে। যাওয়ার সময় এক শিক্ষার্থীর থেকে পানির বোতল নিতে ভুলল না। সেই সুখদের নিকটে গিয়ে পানির বোতল এগিয়ে দিল তিশার দিকে। সুখের চিরচেনা সেই গম্ভীর স্বরে বলল, পানিটা ওকে খাইয়ে দিন। এই স্বর সুখের বড় চেনা। যা শুনে সুখ বেশি উত্তেজিত হয়ে পড়ল। এদিকে ঋত্বিককে প্রথম দেখাতেই ক্রাশ খেল তিশা। ঋত্বিকের কাছ থেকে পানির বোতল নিতেও সময় লাগালো মিনিমাম 5 মিনিট। ঋত্বিকের ধ্যানজ্ঞান তখন সুখের দিকে। ও তো তিশাকে দেখেইনি। সামনে যাকে পেয়েছে তাকেই দিয়েছে পানির বোতল। আর তিশা ভাবল ও বোধহয় বেশি সুন্দর, তাই স্যার ওকে পানির বোতল দিল। তিশা হা করে তাকিয়ে আছে ঋত্বিকের দিকে। পানির বোতল এত ধীরে নিতে দেখে রিমা এক খোঁচা মারল তিশাকে। তিশা হকচকালো। তার টনক নড়ল। সে দ্রুত পানির বোতল নিয়ে পানি খাওয়ালো সুখকে। ঋত্বিক হয়তো বুঝল তার জন্যই মেয়েটার এমন হচ্ছে। তাই সে সোনিয়াকে উদ্দেশ্য করে বলল, ওকে বাড়ি নিয়ে যান, রেস্ট করতে বলুন। ঋত্বিকের কণ্ঠে কি যেন ছিল। সবার কাছে এটা গম্ভীর তেজি স্বর মনে হলেও সোনিয়ার কাছে মনে হলো আর্কের কণ্ঠে ছিল তীব্র অধিকারবোধ। কিন্তু সে তৎক্ষণাৎ দুইয়ে দুইয়ে চার করতে পারল না। সুখ তখন পুরোপুরি স্বাভাবিক না হলেও কিছুটা শান্ত হয়েছে। শান্ত হয়েছে হয়তোবা মনের জোরে। সে কিছুতেই নিজেকে মানুষের হাসির খোরাক বানাতে চাই না। আর সামনের মানুষটির সামনে তো আরও আগে নয়। সুখ আর ভুলেও ঋত্বিকের দিকে তাকালো না। এরপর সোনিয়া সুখকে ধরে নিয়ে ক্লাসরুম থেকে বের হলো। ঋত্বিক সেদিকে তাকিয়েই থাকলো যতক্ষণ না ওরা দৃষ্টি সীমার বাইরে যায়। সুখের অসুস্থতায় রিমা আর ক্লাস করতে চাইল না। কিন্তু তিশা নাছোড়বান্দা। এমন হ্যান্ডসাম স্যারের ক্লাস না করে সে কিছুতেই যাবে না। অবশেষে তার স্বপ্ন পূরণ হয়েছে। ভার্সিটিতে এসে সিনিয়র ভাইয়া অথবা হ্যান্ডসাম টিচার পটানো তার বহুদিনের শখ। এখন শুধু স্যারটা রাজি হলেই হলো। কিন্তু ওর ভাবনার গুড়ে বালি ঢেলে রিমা ঋত্বিকের কাছে অনুমতি চাইল। স্যার, যে মেয়েটা অসুস্থ হয়েছে ও আমার ফ্রেন্ড। আমিও ওর সাথে যেতে চাই। ঋত্বিক না করল না, পারমিশন দিয়ে দিল। অনুমতি পেয়ে রিমা আর দাঁড়ালো না। সে ক্লাসরুম থেকে বের হয়ে গেল।
রিমা না থাকলে কি তিশার থাকা হয়? অগত্যা সেও বের হয়ে গেল ক্লাসরুম থেকে। সবকিছু শেষে ঋত্বিক দীর্ঘশ্বাস ছাড়ল। যে শ্বাসে বেরিয়ে এলো 2 বছরের আর্তনাদের কিছু কষ্ট। এইবার হয়তো সে তার ভুল সংশোধন করতে পারবে। যেই ভার্সিটি নিয়ে এত স্বপ্ন দেখল আর প্রথম দিন যেতে না যেতেই এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়বে তা মোটেও ভাবতে পারছে না তিশা। তার উপর স্যারটা কি সুন্দর। সে বারবার সুখকে প্রশ্নবিদ্ধ করতে লাগল, কি হয়েছিল, কি হয়েছিল বলে। কিন্তু সুখ জবাব দেওয়ার মতো অবস্থায় থাকলে তো? সে একদিকে তাকিয়ে আছে অপলক হয়ে। গভীরভাবে ভাবছে কি যেন। সোনিয়াও অনেকবার জিজ্ঞেস করেছে, কেন ওরকম হলো। কিন্তু মেয়েটা কিছুই বলতে পারছে না। না আগের মতো কাঁদছে না তো কোনো নড়াচড়া করছে। সোনিয়া একের পর এক হিসাব কষতে লাগলো কিন্তু কিছুই বুঝতে পারল না। এরপর সে শুরু থেকে ভাবল। সুখের অস্থির হয়ে ওঠার আগ মুহূর্ত থেকে সবকিছু ভাবল। আর তখনই মাথায় খেলে গেল ক্লাসে স্যারের পরিচয় পর্বের কথা। সে বারবার ভাবতে লাগলো একই কথা। স্যার তার নাম বলেছিল ঋত্বিক কিয়ান খান, যার শর্টনেম দাঁড়ায় আর কে খান। সোনিয়ার কাছে এইবার খোলাসা হলো সবকিছু। হঠাৎ ঋত্বিককে দেখেই সুখ এতটা উত্তেজিত হয়ে পড়েছে। হয়তো ভয়ের কারণেই প্যানিক অ্যাটাকটা করল। সে তড়িৎ সুখের দিকে তাকায়। মেয়েটা আগের মতোই নির্বিকার। সোনিয়া রিমাকে নরম স্বরে বলল, বোন আমার, তোরা একটু যাবি? সুখ একটু রেস্ট করুক। কি হয়েছে তা পরেও জানা যাবে। আর এটাকে একটু বোঝা, একদিন ভার্সিটিতে ক্লাস করতে পারেনি বলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। কালকেও যাওয়া যাবে সেখানে। সোনিয়ার এমন কথা শুনে তিশার মুখটা ছোট হয়ে এলো। সে স্যারের উপর ক্রাশ খাওয়ার কথা জানাতে চাইল ওদের। কিন্তু তার আগেই রিমা ওকে টানতে টানতে নিয়ে গেল রুম থেকে। ওরা চলে যেতেই সোনিয়া দরজা আটকে দিল। সুখের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আমাদের ওই প্রভাসকই আরকে, তাই না? এতক্ষণ কিছু না বললেও সুখ এইবার সোনিয়ার দিকে ফিরে তাকালো। গালে শুকিয়ে যাওয়া চোখের পানিগুলো মুছে ছোট করে বলল, হ্যাঁ। সোনিয়া এতক্ষণ ধরে শিউর না থাকলেও এবারে শিউর হয়ে গেল। কিন্তু ও কি বলবে কিছু বলার ভাষা খুঁজে পেল না। শুধু অনুভব করতে লাগলো, মেয়েটাকে ঠিক কতখানি কষ্ট দিয়েছে মানুষটা যাকে দেখেই তার ভয় প্যানিক অ্যাটাক শুরু হয়। সোনিয়া সুখের মাথায় তেল দিয়ে দেয়। এরপর ওর পাশে বসে স্নেহের স্বরে বলে, পাখি এভাবে ভেঙে পড়িস না। তোকে এই মুহূর্তে শক্ত হতে হবে। মোকাবিলা করতে হবে সবকিছুর। সে কি চাই তোকে বুঝতে হবে। এভাবে যদি ভেঙে পড়িস তাহলে তো ও আরও পেয়ে বসবে তোকে। সোনিয়ার কথার জবাবে সুখ দৃঢ় কণ্ঠে বলল, সে যেখানে থাকবে আমি সেখানে ছায়াও মারাবো না। আমি ভার্সিটি ছেড়ে দিচ্ছি। সুখের কথা শুনে সোনিয়া অবাক না হয়ে পারল না। সে অবিশ্বাস্য হয়ে বলল, কি বলছিস এসব? কেন? কারণটা তুই জানিস সোনিয়া। যেখানে আর কে খান থাকবে আমি সেখানে নেই। কিন্তু কতদিন এভাবে পালিয়ে বাঁচবি? যতদিন না মৃত্যু হয়। সুখের কথা শুনে সোনিয়া কি বলবে বুঝতে পারল না। অনেকক্ষণ কাটল নীরবতায়। এরপর সোনিয়া বলে উঠল, আমার একটা কথা রাখবি সুখ? এই 2 বছরে যদি কখনো আমাকে বন্ধু অথবা বোন ভেবে থাকিস তো বন্ধুত্বের একটা প্রতিদান দিবি সুখ? সুখ কপাল কুঁচকে সোনিয়ার দিকে তাকালো। কি বলতে চাইছে মেয়েটা? কি? সুখের এই ছোট্ট উত্তর শুনে হতাশ হলো সোনিয়া। তবুও সে বলল, তুই যে কষ্টগুলো পেয়েছিস, তুই চাস না ঋত্বিক তার শাস্তি পাক? একটু হলেও পোস্তাক? সুখ মুখে কিছু বলতে পারল না। কেবলমাত্র মাথা নাড়িয়ে সাই জানালো। জানানোর কারণও আছে। আজ ঋত্বিককে দেখে তার মনেই হয়নি যে সে সুখবিহীন অসুখে ছিল। তার লাইফ দিব্যি কাটছে। মাঝখান থেকে সুখের জীবনে নেমে এলো অমাবস্যার অন্ধকার। তার আর ভালো থাকাই হলো না। কেন? সে কেন কষ্ট পাবে শুধু? সোনিয়া নিজের হাতের মধ্যে নিল সুখের হাত দুখানা। তাহলে তোকে শক্ত হতে হবে। ওকে দেখিয়ে দিতে হবে সে ছাড়া তুই ভালো আছিস। আর এটাই হবে তার সবচেয়ে বড় শাস্তি। ও ভেবেছে তুই বোধ হয় ওকে আগের মতোই ভালোবাসবি। কাছে আসতে চাইলেই কাছে টেনে নিবি। কিন্তু যখন দেখবে না তুই আর সেই আগের সুখ নেই, বিশ্বাস কর ওর অবস্থা না দেখার মতো হবে। সুখ সাথেই কোন জবাব দিতে পারল না। উল্টো তার মনে পড়ল অতীতের সামান্য ঘটনা। সুখ আর ঋত্বিকের বিয়ের মাস 2 কেটে গেছে। এরই মধ্যে রোজিনা আর রেজাউল খান সুখকে নিজেদের মেয়ের মতো ভালোবাসতে শুরু করেছেন। আর সুখও হয়ে উঠেছে, তাদেরকে আপন করে নিয়েছে। তারাও যেমন ওকে বাবা মায়ের মতো আদর করে, সুখও তেমন ওনাদের বাবা মায়ের মতো শ্রদ্ধা করে ভালোবাসে। তাদের সাথে সবকিছু ভালো চললেও ঋত্বিকের সাথে কিছুই ঠিক হয়নি সুখে। ঋত্বিক সেই সকালে বাহিরে যায় আর আসে গভীর রাতে। মাঝে মধ্যে সুখকে কটু কথা শোনায়, আবার মাঝে মধ্যে কিছুই বলে না। চুপচাপ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সারাদিনে আর দেখা হয় না। এভাবেই কাটছিল সব।
হঠাৎই একদিন খবর আসে, রোজিনার মা মারা গিয়েছেন। সেখানে যেতে হবে, রোজিনার বাবার বাড়ি আবার অনেক দূরে। সেই সুদূর টেকনাফে। মা মারা যাওয়ার কথা শুনে রোজিনা ভেঙে পড়লেন। রেজাউল খান আর রোজিনা সংবাদ শোনার সাথে সাথে বেরিয়ে পড়েন টেকনাফের উদ্দেশ্যে। সুখকেও তারা নিতে চাইছিলেন, কিন্তু কিছুদিন পর সুখের পরীক্ষা থাকায় নিতে পারলেন না। রেজাউল খান যাওয়ার আগে ঋত্বিককে বারবার বলে গেল সুখকে দেখে রাখার কথা, প্রত্যুত্তরে ঋত্বিক কিছু না বললেও ক্রূর হেসে উঠল। হয়তো মনেমনি কোন নিকৃষ্ট পরিকল্পনা করেছে। সেদিন সারাদিন গেল সুখের ঝিমোতে ঝিমোতে। একা বাড়িতে থাকলেও তাই ভয় লাগে না। মা মরার পর সাহসী হয়েছে কি না। সুখ ভেবেছিল আজ বোধ হয় ঋত্বিক তাড়াতাড়ি আসবে। শত হলেও একা একটা মেয়ে এই বৃহৎ বাড়িটাই আছে, তার তো বোঝা উচিত। কিন্তু ঋত্বিক বুঝল না। সে প্রতিদিনের থেকেও আজ দেরিতে ফিরল বাসায়। এদিকে সুখ অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে, কখন টের পায়নি। সুখ একা বাড়িতে ভয় না পেলেও অন্ধকারে ভয় পায় খুব। এ কারণে ঘুমানোর সময় লাইট অন করে ঘুমায়। আজও তার ব্যতিক্রম হল না। সুখে তখন গভীর ঘুমে। এমন সময় দরজায় খুব জোরে আঘাত করল কে যেন। সুখ ধরফরিয়ে উঠে বসল। ভয়ে সিটিয়ে গেল মেয়েটা। দরজার করাঘাত একের পর এক জোরালো হতে থাকল। সুখ উপায় না বলল। কে বাহিরে? ঋত্বিক বলল। দরজা খোল। সুখ ঋত্বিকের গলা শুনে আশ্বস্ত হল। সে বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে এগিয়ে গেল দরজার দিকে। মেয়েটা তখনও জানে না তার জন্য কি অপেক্ষা করছে। সুখ দরজা খুলে সামনে তাকাতেই অবাক হয়। রীতিমতো চমকে ওঠে, কারণ ঋত্বিকের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে। সুখ প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে থাকে ওদের দিকে। কিন্তু ঋত্বিক সেসবে তোয়াক্কা করল না। সে সুখকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিল দরজা থেকে। মেয়েটার হাত ধরে টেনে আনল ঘরের ভেতরে। সুখ তখনও অবিশ্বাস্য নয়নে তাকিয়ে আছে। ওর বোধগম্য হচ্ছে না কিছুই। ঋত্বিক সুখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। এরপর অজ্ঞাত মেয়েটাকে কোলে তুলে নিয়ে শুইয়ে দিল বিছানায়। একদম সুখের জায়গাটা সুখের বুকের ভেতরে তখন ঝড় বইছে। চোখে সামনে নিজের স্বামীকে দেখছে অন্য মেয়ের সাথে, এর চেয়ে আর কষ্ট আছে? সুখ সইতে পারল না এসব, সে ঋত্বিকের দিকে এগিয়ে গেল। ঋত্বিক তখন শার্ট খুলছে। সুখ গিয়ে ওর হাত ধরল। কান্না মিশ্রিত গলায় বলল, কি করছেন এসব? আর এই মেয়েটা বাকে? ঋত্বিক আলগোছে সুখের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। বেতারা চিহ্নসা। সুখ কি বলবে বুঝতে পারল না। সে একবার তাকালো মেয়েটার দিকে। তার মনে হচ্ছে না ঋত্বিক যা বলেছে তা সত্য। বরং মেয়েটাকে দেখে মনে হচ্ছে কম সম্ভ্রান্ত ঘরের মেয়ে। ঋত্বিকের তখন শার্ট খোলা শেষ। সে তখন পুরো খালি গায়ে। পরনে শুধু একটা ট্রাউজার প্যান্ট। ঋত্বিক এক পা করে এগিয়ে যাচ্ছে ওই মেয়েটার দিকে। সুখের বুকের ভেতরে ততই জ্বালা পোড়া করছে। সে ঋত্বিককে বারবার সরিয়ে নিয়ে আসতে চাই এই ঘোর পাপ থেকে। কিন্তু ঋত্বিক নাছোড়বান্দা বান্দা। ওদিকে অজ্ঞাত মেয়েটা বোধ হয় অধৈর্য হয়ে পড়ছে। সেই সুখের দিকে একবার তাকিয়ে ঋত্বিককে বলল, শোনা, এই লটাকে বের করো না। আমার যে আর তরস হইছে না। এটা বলেই মেয়েটা শাড়ির আঁচলটা বুকের থেকে সরিয়ে নিল। সুখ সাথে সাথে চোখ বন্ধ করে নিল। যা বোঝার তা এতক্ষণে বোঝা হয়ে গেছে তার। ও থাকুক না, বেশি মজা হবে তাহলে। কথাটা বলেই ঋত্বিক মেয়েটার একদম কাছে চলে গেল। এই সময়ে সুখের আর দাঁড়িয়ে থাকা হলো না। সে অপমানে, কষ্টে রুম ত্যাগ করল সাথে সাথে। সারা রাত আর ও ঘর মুখো হয়নি সে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েছে তাও টের পেল না। সকালে উঠে ঋত্বিকের সাথে দেখা হলো না সুখের। অতীতের এই ঘটনা মনে হতেই সুখের গা গিনগিন করে উঠল। তার ঘৃণা লাগল। আর নিজের প্রতি হলো রাগ। এই ঘটনার পরও সে 2 বছর কিভাবে কাটিয়ে দিল? সুখকে চুপ থাকতে দেখে সোনিয়া কিছু একটা বলতে নিচ্ছিল, তার আগেই তার কানে এলো সুখের বিড়বিড়ানো স্বর। আমাকে কষ্ট দিতে তুমি ঘরে মেয়ে পর্যন্ত এনেছিল, অথচ এই বোকা আমিটা তখনও তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছি। তুমি যদি ভাবো হুট করে আমার জীবনে এসে আবার কষ্ট দিবে, তাহলে ভুল ভাবছো আর কে খান। সুখ এইবার পরিবর্তন হবে। সুখ এইবার তোমার অসুখে পরিণত হবে। আর কষ্ট পাবে না সে, বরং তুমি প্রস্তুত হও, ইট মেরেছ পাটকেল খাওয়ার জন্য। সুখ নিজেকে শান্ত করে নিয়েছে। দুপুরের পর থেকে সে আবার স্বাভাবিকভাবে কথা বলছে সোনিয়াদের সাথে। তাকে দেখে মনেই হচ্ছে না সে সকালে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে। বরং প্রতিদিনের থেকে আজ একটু বেশিই প্রফুল্ল দেখাচ্ছে তাকে। 4 জন মিলে খেয়ে দিয়ে গল্প করছে। সুখ আর সোনিয়া বরাবরই চুপচাপ। তবুও রিমা আর তিশার কথার মাঝে 2-1টা কথা বলছে তারা। এমন সময় সোনিয়ার ফোনে কল এলো। ফোনের স্ক্রিনে দেখল তার মায়ের হাসপাতালের নাম্বার এটা। সোনিয়া অবাক হয়, সাথে মস্তিষ্কে হানা দেয় একগাদা দুশ্চিন্তা।
তার ত্রিকুলে মা ছাড়া যে আর কেউ নাই। সে ভয়ে ভয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে শুনতে পায় একজন পরিচিত সিস্টারের গলা। হ্যালো, মিস সোনিয়া, আপনার মা সাইমা নামে একজনকে খুঁজছে। হয়তো তার কিছু মনে পড়েছে। উনি খুব অস্থির হয়ে পড়ছেন। আপনি দ্রুত আসুন। সিস্টার ব্যস্ত কণ্ঠে কথাগুলো বলে কল কেটে দেয়। সাইমার কথা শুনে সোনিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মৃত মানুষকে সে কিভাবে আনবে মায়ের সামনে? সোনিয়ার চিন্তিত মুখ দেখে সুখ বলল, কি হয়েছে? কে কল দিয়েছে? সোনিয়া কেমন বিধ্বস্ত কণ্ঠে বলল, হাসপাতাল থেকে কল এসেছিল, মা সাইমাকে খুঁজছে। সোনিয়ার কথা শুনে উপস্থিত সকলেই অবাক হল। তারা সকলেই জানে সাইমা মারা গেছে। আর মৃত্যুটাও অপমৃত্যু। সাইমার মৃত্যুর পরই তো মুনিয়া বেগমের শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে থাকে। তার উপর স্বামীর বিশ্বাসঘাতকতাও তিনি মেনে নিতে পারেননি। সবাই ভাবতে থাকে কি করা যায়। তখনই সুখ বলল, আচ্ছা আমি যাই সাইমা সেজে। দেখ আন্টির হয়তো সাইমার মুখটা মনে নেই, তাই সে বুঝতে পারবে না। সুখের কথায় সবাই বিস্ফোরিত নয়নে তাকালো ওর দিকে। রিমা আর তিশা সাই জানালেও সোনিয়া সুখের কথা প্রত্যাখ্যান করে বলল, সাইমা মারা গিয়েছে সুখ, এই না যে 2 দিন পর ফিরে আসবে সেই 2 দিন তুই অভিনয় করবি। ও কখনো ফিরে আসবে না। তাহলে একদিন অভিনয় করে লাভ কি? আমার মনে হয় এতে আরও অসুস্থ মানুষটাকে ঠকানো হবে। সোনিয়ার কথা ফেলে দেওয়ার মতো নয়। ও যা বলেছে ঠিকই বলেছে। কিন্তু এ অবস্থায় আর তো কোন উপায়ও নেই। সুখেরা ভাবতে বসল কি করা যায়। সোনিয়া উঠে গেল ফ্রেশ হতে। ওর দেখাদেখি সুখও গেল, কেননা সেও সোনিয়ার সাথে যাবে আজ। রিমা আর তিশা ওরা দুজনও চাইছিল যেতে, কিন্তু সুখই মানা করল। এতজন গিয়ে লাভ কি? তাছাড়া ওটা হসপিটাল, তাও মানসিক। আজ সুখ যাক, ওরা না হয় অন্যদিন যাবে। রিমা, তিশা মেনে নিল। সুখের আগে সোনিয়া ফ্রেশ হয়ে এলো। এসে সুখকে না দেখে ভ্রু কুঁচকাল। তিশাকে জিজ্ঞেস করল, সুখ কোথায়? তিশা উত্তর দেওয়ার আগে সুখ এলো। সে কালো রঙা একটা থ্রিপিস পরল আর সোনিয়া পরেছে সাদা। ও এমনই করে, মায়ের সাথে দেখা করতে গেলেই সাদা রঙের কাপড় পরে। সুখকে দেখে সোনিয়া বলল, কোথায় যাবি? সুখ ভাবলেশীন হয়ে বলল, আন্টিকে দেখতে। সোনিয়া নিতে চাইল না সুখকে। এমনিতেই মেয়েটা নিজের জ্বালায় বাঁচে না। এখন তার নিজের ঝামেলাও সে সুখের উপর বর্তাতে চায় না। সে সাথে সাথে সুখকে নাকচ করে বলল, তোর শরীর ভালো নেই, আমার সাথে যাওয়ার দরকার নেই তোর। আর তাছাড়া আম্মু যে কাউকে দেখলেই উত্তেজিত হয়ে যায়। তোর কোন ক্ষতি হতে পারে? সুখ সোনিয়ার কথা শুনল না। সে যাবেই যাবে। গাইগুই করতে লাগলো যাওয়ার জন্য। একমাত্র বেস্ট ফ্রেন্ডের কথা সোনিয়া ফেলতে পারল না। অগত্যা সোনিয়াকে নিতে হলো সুখকে। দুপুর 3টার দিকে তারা ফ্ল্যাট থেকে বের হয়। রাস্তায় তখন যানবাহন খুবই কম। নেই বললেই চলে। সবাই হয়তো দুপুরের খাওয়া দাওয়া করছে অথবা রেস্ট করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও ওরা কোন সিএনজি পেল না। বাধ্য হয়ে রিকশা নিয়ে যেতে হলো। রিকশা চলতে চলতে হঠাৎই জ্যামে আটকা পড়ল ওরা। ঢাকা শহরে জ্যাম খুবই স্বাভাবিক। বিরক্তিতে নাকমুখ কুঁচকে এলো ওদের। কিন্তু দুজনই চুপচাপ গোছের হওয়ায় তেমন কথা বলল না। ঋত্বিক নিজের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। সেও জ্যামে আটকা পড়েছে অনেকক্ষণ। সকালের ঘটনার জন্য এমনিতেও আপসেট সে। কি করে যে মেয়েটাকে মানাবে ভেবেই পাচ্ছে না সে। আর কোন মুখেই বা কথা বলবে সে? এসব ভাবতে ভাবতে আচমকাই তার চোখ যায় পাশের সারিতে থাকা রিকশার দিকে। তার হৃৎপিণ্ড থমকে যায়। কালো কাপড়ে তার স্ত্রীকে এত সুন্দর লাগে এই প্রথম আবিষ্কার করল সে। ঋত্বিক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। গাড়ির জানালার গ্লাস নামিয়ে দেয় দ্রুত। একবার ভাবে সে কি যাবে সুখের কাছে। আরেকবার ভাবে যদি মেয়েটা আবারও ভয় পায়, তার চেয়ে দূরে বসে দেখায় ভালো। হঠাৎ তার মাথায় আসে, সুখ এখন কোথায় যাচ্ছে? তার মন চাওয়া সত্ত্বেও সে যেতে পারে না সুখের কাছে। এত কাছে থাকা সত্ত্বেও সে পারে না তার অর্ধাঙ্গিনীর সাথে কথা বলতে। কি অসহ্য হচ্ছে যন্ত্রণা তার বুকের মাঝে। সে কি ক্ষমা পাবে সুখের কাছে? সুখ বিরক্ত হয়ে চারপাশে তখন চোখ বোলাচ্ছিল। হঠাৎ ঋত্বিককে তার দিকে তাকিয়ে থাকতে দেখে আঁতকে ওঠে সে। অনুভব করে, তার ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে। হৃদযন্ত্রটা অস্বাভাবিকভাবে বিট দিচ্ছে। তার হাত পা কাঁপতে থাকে। কিন্তু সে ঋত্বিকের সামনে এসব প্রকাশ করতে চায় না। কিছুতেই না। সুখ নিজেকে বহু কষ্টে ধাতস্থ করে নেয়। ঋত্বিকের দিক থেকে চোখ না সরিয়ে তাকিয়ে বাঁকা হাসে। ঋত্বিক অবাক হয়। যেই মেয়ে তাকে শপিং মলে দেখে দৌড়ে পালিয়েছে, যেই মেয়ে মোবাইলে তার সাথে কথা বলতে গিয়ে কণ্ঠ ভেঙেছে, তাকে দেখে যেই মেয়ের প্যানিক অ্যাটাক করেছে, সে কি না তাকে দেখে এরকম হাসছে? ঋত্বিক নিজের চোখকে কেমন যেন বিশ্বাস করতে পারল না।
সে নিজের চোখ ডলে আবার তাকালো সুখের দিকে। কিন্তু সুখ আর তাকিয়ে নেই। সুখ দৃষ্টি সরিয়ে তার পাশে থাকা মেয়েটার সাথে কথা বলছে। ঋত্বিকের চারপাশে যেন সব ভো ভো করে ঘুরছে। সে কিছুক্ষণ আগেও ভীষণ আত্মবিশ্বাসী ছিল। সে ভেবেছিল সুখকে মানাতে খুব একটা কাঠখড় পোড়াতে হবে না তার। শুধু নিজের আত্মগ্লানির জন্য সে কিছুই বলতে পারছিল না। সুখ চলে আসার পর থেকেই সুখের শূন্যতায় সে ধুকে ধুকে মরেছে। তার যা শাস্তি পাওয়ার সে তা এই 2 বছরেই পেয়েছে। আর কি চাই? এখন তো ঋত্বিক ভালোভাবেই জানে, এই সুখকে ছাড়া সে ভালো নেই। সেই সুখকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। ঋত্বিক ভেবেছিল, এসব বললে নিশ্চিত সুখ আবারও ফিরে আসবে ওর কাছে। ওকে ফিরিয়ে দিতে পারবে না। কারণ সুখও ওকে ভালোবাসে। কিন্তু কিন্তু সুখের এই হাসিটা ঋত্বিকের সমস্ত আত্মবিশ্বাস এক নিমিষেই ভেঙে গুঁড়িয়ে ফেলেছে। সে বুঝে গেছে, সকালের সুখ আর এখনের সুখের ভেতরে আকাশ পাতাল তফাত। এসব ভেবেই ঋত্বিকের সুন্দর মুখখানায় অমাবস্যা নেমে এলো। অতিরিক্ত চিন্তার ফলে তার কপালের সমস্ত শিরা ফুলে উঠল। চোখগুলো লাল হতে থাকে। এরই মধ্যে ট্রাফিক সিগন্যাল দেখা গেল। জ্যাম ছেড়ে দিয়েছে। সুখের রিকশা চলতে শুরু করল। ঋত্বিক সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে নিজের বাড়ির দিকে গেল। তার কিছুই করার নেই। সে নিজেও সময় নিল আর সুখকেও সময় দিল। ড্যাশ 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 ড্যাশ। সুখেরা হাসপাতালে পৌঁছেতে কিছুক্ষণ আগে। মুনিয়া বেগমের কেবিনের দিকে যেতেই ওরা শুনতে পায় মুনিয়ার চিৎকার। সোনিয়া দৌড়ে এগিয়ে যায় মায়ের রুমের দিকে। সুখও যায়। সোনিয়া মুনিয়ার রুমে গিয়েই মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, মা কি হয়েছে তোমার? এমন করছো কেন মা? সোনিয়ার এত হাহাকার, এত চিৎকার, আফসোস মুনিয়ার মন গলাতে পারল না। সে চিনতে পারল না সোনিয়াকে। উল্টো চিৎকার করে ডাকছে, সাইমা, সাইমা, মা কোথায় তুই? বারবার ডাকছে সাইমাকে। এ পর্যায়ে সুখ ভেতরে ঢোকে। সুখকে দেখেই মুনিয়া থমকে যায়। কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকেন ওর দিকে। সোনিয়া কটমট করে তাকালো সুখের দিকে। ইশারায় বাইরে যেতে বলল। কিন্তু সুখ গেল না। পাকনামি করে থেকে গেল সেখানে। মূলত তার মুনিয়ার জন্য কষ্ট হচ্ছে। কি পরিমাণ কষ্ট পাচ্ছেন মানুষটা। ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় তাকে। আর উঠলেই তিনি অস্থির হয়ে পড়েন। মুনিয়া সুখের দিকে শান্তভাবে এগিয়ে যায়। এলোমেলো চুল, হাত পায়ে তার অসংখ্য আছড়ের দাগ। যদিও এগুলো তিনি নিজেই করেছেন। সুখ ভয়ার্ত ঢোক গিলল। সোনিয়াও তাই। দুজন নার্স সোনিয়া একটু অপেক্ষা করতে বলল। মুনিয়া কি চান ওরা দেখতে চাইছে। কিন্তু সুখকে ওনার উপর ছেড়ে দেওয়াও উচিত নয়, তাই একজন নার্স মুনিয়ার পিছনেই দুহাত আগলে দাঁড়ালো। মানে মুনিয়া যদি কিছু করতেও যায় সিস্টার ধরে ফেলবে তাকে। মুনিয়া সুখের সামনে গিয়ে দাঁড়ালো। নানারকম অঙ্গভঙ্গি করে সুখকে দেখতে লাগলো সে। আচমকাই তিনি সুখকে ঝাপটে ধরলেন। কেঁদে উঠে বললেন, সোনিয়া আমার সোনিয়া তুই। কয়েক সেকেন্ড পর তিনি সুখকে ছেড়ে সজোরে ধাক্কা মারলেন। সুখ বাড়ি খেল দেয়ালে। সোনিয়া সহ সিস্টার দুজন তাজ্জব বনে গেল। সোনিয়া দ্রুত গিয়ে সুখকে তুলল। সিস্টার দুজন মুনিয়াকে সামলালো। সোনিয়া সুখকে ধরে নিয়ে রুমের বাইরে চলে গেল। মেয়েটা ব্যথায় ছটফট করছে। মাথায় লেগেছে বেশ জোরেই। আচমকা আঘাত এমনিতেই বেশি যন্ত্রণার হয়। সুখকে সোনিয়া নিয়ে গেল রিসিপশনের কাছে। সেখানে সুখের মাথায় অন টাইম ব্যান্ডেজ দেওয়া হয়। আর ব্যথার ঔষধ। কিছুক্ষণ কেটে যায় এভাবেই। সুখ একটু সুস্থ বোধ করলে সোনিয়া ওকে বাসায় পাঠিয়ে দেয়। সুখ অবশ্য যেতে চায়নি। কিন্তু সোনিয়া আর চাই না সুখ এখানে থাকুক। জোর করেই পাঠিয়ে দেয়। সুখ চলে গেলে সোনিয়া আবারও নিজের মায়ের কাছে যায়। মুনিয়া তখন ঘুমের ঔষধের কারণে বেঘোরে ঘুমাচ্ছে। সোনিয়া গিয়ে তার মায়ের মাথার পাশে বসল। মুনিয়ার মুখটা ছুঁয়ে দিয়ে বলল, মা, তুমি আমাকে চিনতে পারলে না? শুধু আমার সাথেই কেন এরকম হয় বলো তো? তোমাদের মান অভিমানের খেলায় আমি ক্লান্ত মা। বড় ক্লান্ত আমি। সোনিয়া আর সেখানে বসে থাকতে পারল না। রুমের বাইরে চেয়ারে বসে কাঁদতে লাগল। তার বড় কষ্ট হয়। চাপা স্বভাবের হওয়ায় সে কাউকে বলতেও পারে না নিজের কষ্টগুলো। ভেতরে ভেতরে গুমরে মরে প্রতিনিয়ত। সোনিয়া মাথা নিচু করে কাঁদছে। হেঁচকি উঠে গেছে তার। এই যে মিস, একটু পানি খান। হঠাৎ এক অপরিচিত কণ্ঠ শুনে মাথা তুলল সোনিয়া। অনেকক্ষণ কান্নার ফলে মেয়েটার চোখ ও নাকের ডগা লাল হয়ে গেছে। সোনিয়া মানুষটার দিকে তাকালো। অজ্ঞাত লোকটি একটা পানির বোতলের ছিপি খুলে সোনিয়ার দিকে এগিয়ে দিয়েছে। সোনিয়া লোকটাকে ফিরিয়ে দিতে চাইল না। সে লোকটার থেকে পানির বোতলটা নিয়ে পানি খেল। চোখের পানিগুলো মুছে সৌজন্য হেসে বলল, ধন্যবাদ। মানুষটি সোনিয়ার থেকে বোতলটা নিয়ে বলল,
আমি ইশতিয়াক আহমেদ শৈল। আপনি? সোনিয়া খানিকটা অবাক হলেও কিছু বলল না। স্বাভাবিকভাবে বলল, আমি সোনিয়া, মুমতাহিনা আহমেদ সোনিয়া। ব্যথায় মাথাটা টনটন করছে সুখের। হাসপাতাল থেকে ব্যথার ঔষধ যদিও দিয়েছিল, তবুও তার মাথা ব্যথা করছে। চোখের উপর হাত রেখে বিছানায় শুয়ে আছে সুখ। কিছুই ভালো লাগছে না তার। মুনিয়ার জন্য খারাপ লাগছে ভীষণ। সেই সাথে সোনিয়ার জন্যও। সুখের মতো ওদেরও কপাল পোড়া। সুখ আনমনে সোনিয়াদের কথায় ভাবছিল, হঠাৎ তার ফোনে কল আসে। বালিশের পাশ থেকে ফোনটা হাতড়ে বের করে সুখ। মোবাইলের স্ক্রিনে ঋত্বিকের নাম্বার। সুখ অবাক হয়। দুপুরে ঋত্বিকের সাথে দেখা হওয়ার ব্যাপারটা মাথা থেকে বেরি হয়ে গিয়েছিল। এখন ঋত্বিকের কল আসায় মনে পড়ল আবার। সে কপাল কুঁচকে তাকায় ফোনের দিকে। বিড়বিড় করে বলল, ইনি আবার কল দিচ্ছেন কেন? সে কলটা রিসিভ করল না। কেটে দিয়ে নাম্বারটা ব্লকলিস্টে অ্যাড করে দিল। এটা করতে সুখের হাত কেঁপেছে বইকি। মনের মাঝেও তো পুড়ছে খুব। সে যে আজও ওই মানুষটাকে ভালোবাসে। তার জীবনের প্রথম পুরুষ, যাকে দেখলেই তার হৃদয় প্রশান্তির ঝড় উঠত, কিন্তু আজ সে অনুভূতিগুলো থেকেও কেমন ফিকে হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক যে সুখ তাকে স্বামী হিসেবে আজও মানে। আর সে মেনেও যাবে সারা জীবন। দ্বিতীয়বার আর কখনো বিয়ে করবে না সে। এর কারণও আছে অবশ্য। স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি স্ত্রীলোক। সে ঋত্বিকের পাঁজরের হাড় থেকে তৈরি, এটা সে মেনে এসেছে। এখন যদি আরেক জনকে স্বামীর স্থানে জায়গা দেয় বা বিয়ে করে, তাহলে তো ওর দুইবার বিয়ে হলো। প্রাক্তন অথবা বর্তমান স্বামী হোক, তাহলে ও কার পাঁজরের হাড় থেকে তৈরি? এ প্রশ্নের সম্মুখীন সে কখনো হতে চায় না। আর একবার ডিভোর্সি ট্যাগ লেগে গেলে তো হলোই। আমাদের সমাজ খুব ভালো কি না? এমনিতেই তার জীবনে এত জটিলতা। তার উপর যদি ঋত্বিককে ডিভোর্স দিয়ে ডিভোর্সি হয়ে যায়, তখন আরও ঝামেলা সৃষ্টি হবে। তার চেয়ে বরং থাকুক না, সে নিজের মতো করে। কারো স্মৃতি নিয়েও একাকিত্বে বাঁচা যায়। ভালো থাকা যায়। যদিও সুখ এতদিন ভালো ছিল না, কিন্তু এখন সে আর কষ্ট পাবে না। আর ভাববে না সেসব মানুষকে। পৃথিবীতে একাকিত্ব ভয়ঙ্কর রকমের সুন্দর। যদি তা মানুষ অনুভব করতে পারে। সুখের সয়ে গেছে। সে একাকী ভালো থাকবে এবার থেকে। আর ঋত্বিক? সুখ যেদিন খান বাড়ি থেকে চলে আসে, ঋত্বিকের প্রতি সমস্ত দাবিদাওয়া ছেড়ে এসেছিল। প্রথম স্ত্রী হিসেবে বুকে পাথর চেপে ঋত্বিককে সে অনুমতি দিয়েছিল দ্বিতীয় বিয়ের জন্য। সেই থেকে ঋত্বিকের প্রতি তার কোন দাবি নেই। শুধু মাঝে মধ্যে আফসোস হয়, সে কেন ঋত্বিককে ভালোবাসল, সে আফসোস। এসব ভাবতে ভাবতে সুখের চোখের কার্নিশ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। এরই মাঝে আবার কল আসে। এবারের নাম্বারটা চিনে না সুখ। একবার ঋত্বিকের কথা ভাবলেও পরক্ষণে মনে পড়ে সোনিয়ার কথা। ও বাসায় নেই। যদি কোনো বিপদাপদ হয়? সুখ এক মুহূর্তও দেরি না করে কল রিসিভ করল। ব্যস্ত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওপাশ থেকে প্রথম 10 সেকেন্ড কিছু না শুনলেও কিছুক্ষণ পর সুখ শুনতে পায় সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বর। আমাকে ব্লক করেছ কোন সাহসে? প্রথমে সুখ দমে গেলেও পর মুহূর্তেই শান্ত করে নেয় নিজেকে। পাল্টা জবাবে বলে, আমার ফোন, আমার সিম, আমার যাকে ইচ্ছে তাকে ব্লক করব, তাতে আপনার কি? বাই দা রাস্তা, আপনি কে? সুখের কথা শুনে ঋত্বিক কপাল কুঁচকে তাকালো ফোনের দিকে। নাম্বার সে ভুল ওঠায়নি তো? না, নাম্বারে তো কোন ভুল নেই। আর এই কণ্ঠটাও তো সুখেরই। তাহলে কথা বলছে কে? সুখ কথা বলছে কি না পরীক্ষা করা দরকার। ঋত্বিক কিছুক্ষণ চুপ থেকে ফের বলল, তুমি কে? সুখের ভেতরে তখন তোলপাড়, তবুও বহু কষ্টে সে নিজেকে দমিয়ে রাখছে। ঋত্বিকের কথার জবাবে উত্তর দেয়, আশ্চর্য, কল করেছেন আপনি আর জিজ্ঞেস করছেন আমি কে? ঋত্বিক অবিশ্বাস্য নয়নে তাকায় ফোনের দিকে। না না, এই সুখ হতেই পারে না। সুখ এভাবে তার সাথে কথাই বলতে পারে না। তার তো এক্ষণে কাঁপাকাঁপি শুরু হয়ে যাওয়ার কথা। কিন্তু না, সে দিব্যি কথা বলছে। শুধু কথাই বলছে না, একদম তোত্তারা তোত্তারা কথা বলছে। ঋত্বিক ভেবেচিন্তে কিছু বলতে যাবে, তার আগেই শুনতে পায় সুখের ঝাঝালো কণ্ঠ। এই যে শুনুন, আপনার টাইম পাস করার জন্য অন্য কাউকে খুঁজে নিন। বেকার বেকার আমার সময় নষ্ট করবেন না। কথা যখন বলছেন না, ফোন দিয়েছেন কেন? খান বংশের দাম্ভিক ছেলের এখন বুঝি কোন কাজ নেই? সুখের কথা শুনে পুরো বোকা বনে গেল ঋত্বিক। সে এটা তো শিওর যে এটা সুখই। কিন্তু তবুও তার বিশ্বাস হতে চাইল না। এসব চিন্তা করতে করতেই সুখ হজ করে কল কেটে দিল। ঋত্বিককে সে ভাবার সময় পর্যন্ত দিল না। সুখ কল কেটে দেওয়ার পর ঋত্বিক পুনরায় কল করল সুখকে। কিন্তু সুখ আবারও তার নাম্বার ব্ল্যাকলিস্টে রেখে দিয়েছে। সে বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল।
হয়তো তার কর্মফল পাওয়ার সময় হয়ে এসেছে। এই 2 বছরে যা পেয়েছে তা ছিল তাদের দুজনের যন্ত্রণা, যা ঋত্বিক সুখ দুজনেই পেয়েছে। কিন্তু তার আগে, সে যখন সুখকে কষ্ট দিত, সেই কষ্টটা সুখ একাই বহন করেছে। মানসিক শারীরিক উভয় যন্ত্রণা সে সুখকে দিয়েছে। এইবার বুঝি প্রকৃতি তার কর্মফল সুদে আসলে ফেরত দিবে। হয়তো একেই বলে প্রকৃতির প্রতিশোধ। সুখের সমস্ত শরীর কাঁপছে। সে যে এমন একটা দুঃসাহসিক কাজ করে ফেলবে এটা তো তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। তবে সুখ অনুভব করল, তার খারাপ লাগলেও বুকের মাঝে কোথাও না কোথাও একটা খালি খালি অনুভব হচ্ছে। বহুদিনের চাপানো বোঝা হালকা হওয়ার মতো একটা অনুভূতি। চারপাশে মাগরিবের আজান দিয়েছে। সুখ বিছানা ছেড়ে উঠল। অজু করে এসে নামাজে দাঁড়ালো। প্রতিটা সিজদাহের সময় তার কান্না পেল। খুব কান্না। কান্নার জন্য মেয়েটা নামাজের সূরা কিরাআতও পড়তে পারছে না ঠিক মতো। সে জানে না তার আজ কেন এত কান্না পাচ্ছে। সুখ সময় নিয়ে নামাজ শেষ করল। মোনাজাতের জন্য সিজদাজ্জে লুটিয়ে পড়ল সে। হেঁচকি তুলে কাঁদতে লাগল। কান্নার কারণ সে নিজেও জানে না। অনেকক্ষণ কাদার জন্য আর আগের মাথা ব্যথায় মেয়েটা ক্লান্ত হল। জায়নামাজ তুলে গেল রান্নাঘরের দিকে। একটু কফি না খেলে মাথাটা বোধহয় ছাড়বে না। ফোনটা নিয়ে সোনিয়াকে কল করল। 2-3 বার কল করার পরও সোনিয়া রিসিভ করল না। এতে সুখের চিন্তা হলো খুব। ড্যাশ 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 ড্যাশ। সোনিয়া হসপিটাল থেকে বের হলো কেবল। মুনিয়া বেগম এখনো ওঠেননি ঘুম থেকে। সোনিয়া একটু দ্রুতই হসপিটাল থেকে বের হলো। কেননা সন্ধ্যা হয়ে গেছে। সে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগল। মিস সোনিয়া, হঠাৎ ডাকে ভরকে যায় সোনিয়া। তাকা পেছনের দিকে। সদ্য পরিচিত মানুষটাকে দেখে কিঞ্চিত চমকে যায় সোনিয়া। নরম কণ্ঠে বলল, জি কিছু বলবেন? শৈলু সোনিয়ার পাশে দাঁড়ালো। সোনিয়ার কথা উত্তরে বলল, তেমন কিছু নয়। দেখলাম অপেক্ষা করছেন তাই এলাম। এরই মধ্যে গাড়ি এসে থামল। সোনিয়া সৌজন্য হেসে বলল, আচ্ছা আমার গাড়ি চলে এসেছে। ভালো থাকবেন। সোনিয়ার সাথে সাথে সুদর্শন পুরুষটিও হাসল। সোনিয়া সোনিয়া যদি খেয়াল করে দেখত নিশ্চিত মুগ্ধ হতো। কিন্তু সোনিয়া সেদিকে দেখল না। ও ওর মতো করে গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে শুরু করল তার গতিতে। সোনিয়ার যাওয়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল শৈল নামের মানুষটা। ড্যাশ 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 ড্যাশ। সুখ কফি হাতে দাঁড়িয়ে আছে জানালার কাছে। মনটা কেমন খারাপ লাগছে তার। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল সুখ। ঋত্বিকের কথা মনে পড়ল তার। মানুষটার সাথে কি খুব বেশি খারাপ ব্যবহার করল সে? তখনই মনের ভেতর থেকে কে যেন বলল, না তুই খারাপ করিসনি। ওটা ওর প্রাপ্য ছিল। সুখ আনমনেই তাচ্ছিল্য হাসলে। মনে পড়ে গেল কয়েক বছর আগে ঘটা সামান্য কিছু ঘটনা। তারা চিহ্ন, রোজিনা আর রেজাউল খান একটা ট্যুরে যাবেন। তারা যেতে চাইছিলেন না। কিন্তু তাদের স্কুল জীবনের অনেক বন্ধুরা আসবে তাই আর না করতে পারল না। সুখকে তাদের সাথে নিতে চাইছিলেন তারা, কিন্তু সুখের তখন পরীক্ষা চলে। তাই নিতে পারলেন না। তখন শীতকাল। সুখের বিয়ের বয়স তখন 3 মাস। ঋত্বিকের মাঝে সুখের প্রতি কোন টান দেখা যায়নি। সে তার মতোই আছে। মাসখানেক আগে যখন ঘরে অন্য মেয়ে আনলো তারপর থেকে সুখ অভিমানে কথা বলে না ঋত্বিকের সাথে। আর ঋত্বিকও বলে না। এভাবেই চলতে লাগলো সময়। রোজিনাদের ট্যুরের দিন ঘনিয়ে এলো। তারা রওনা দেওয়ার আগে ঋত্বিককে পৈপি করে বলে গেলেন সুখকে দেখার জন্য। আগেরকার যে এমন কাণ্ড ঘটিয়েছে ঋত্বিক তা ওনারা জানেন না, সুখ বলেনি ওনাদের। বলে কি লাভ? এতে আরও স্বামীর নিন্দা করা হবে। ওনারা চলে গেলেন। আগের বারের মতো সুখ একা হয়ে পড়ল। পুরো বাড়িতে শুধু একা সে। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেল। জেনারেটরও কিছুদিন ধরে বন্ধ। শীতকালে খুব একটা কারেন্ট যায় না। এই কারণে রেজাউল খান জেনারেটর ঠিক করেননি। একা বাড়িতে অন্ধকারে সুখে ভয় হতে থাকে। সে কোনোমতে হাতরে ফোনটা খুঁজল সে। কয়েক মিনিটের মাথায় পেয়েও গেল। সে ফোনের ফ্ল্যাশ জ্বালালো কিন্তু ভয় কাটল না। বাধ্য হয়ে এক প্রকার কল করল ঋত্বিককে। সুখের নাম্বারটা সেভ করা নেই ঋত্বিকের ফোনে। তাই সে অচেনা ভেবে কল ধরল। ঋত্বিক কল ধরতেই সুখ নম্রভাবে নতজানু হয়ে বলল, একটু বাড়িতে আসবেন? আমার ভীষণ ভয় লাগছে। বাসায় কারেন্ট চলে গেছে। ঋত্বিক প্রথমে না বুঝলেও পরে বুঝল সুখ কল দিয়েছে। তাই সে সুখের কথা পাত্তা না দিয়ে ব্যঙ্গ করে বলল, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। দয়া করে আর কখনো ট্রাই করবেন না। ঋত্বিক ফোন কেটে দিল। সুখের তখন জোরসড় অবস্থা। সে আবার কল করল ঋত্বিককে। কিন্তু ঋত্বিক ধরল না। শেষবার ওর নাম্বারটাই ব্লকলিস্টে ফেলে রাখল। সুখ তখন কি করবে বুঝে উঠতে পারছে না। সুখের মনে হলো কে যেন হেঁটে যাচ্ছে তার সামনে দিয়ে।
আবার কারো পায়ের শব্দ শুনতে পেল। তো কিছুক্ষণ আবার শুনতে পেল নূপুরের শব্দ। আঁতকে উঠল মেয়েটা। ভয়ে সে রীতিমতো কাঁপতে থাকল। দ্বিতীয় সিমটা দিয়ে কল করল ঋত্বিককে। ঋত্বিক এবারে কল ধরল। সাথে সাথে সুখ কেঁদে বলল, আমার ভীষণ ভয় লাগছে, আপনি একটু বাড়িতে আসুন না। বাড়িতে কেউ নেই। সুখের কণ্ঠ পেয়ে ঋত্বিক কল কেটে দিল। এই নাম্বারটাও ফেলল ব্ল্যাকলিস্টে। সুখ এবারে কল করল তার শ্বশুর শাশুড়িকে। কিন্তু তারা কল রিসিভ করলেন না। অসহায় হয়ে ছোট্ট মেয়েটা ঋত্বিকের ঘরের আলমিরার ভেতরে লুকালো। ঋত্বিক এসেছিল বোধহয় ঘণ্টাখানেক পর। কারেন্ট এলে ঋত্বিক এসে সুখকে সবখানে খুঁজল কিন্তু পেল না। এরপর ওর নাম্বারে কল করল। দেখল সেটা আলমারিতে বাজছে। ঋত্বিক কৌতূহল হয়ে এগিয়ে গেল সেদিকে। দরজা খুলতেই সুখ নেতিয়ে পড়ল নিচেই। ঋত্বিক ওকে প্রথমে ডাকল। সুখ যখন উঠল না ঋত্বিক ওর কপালে হাত ছোঁয়ালো। দেখল মেয়েটার গা পুড়ে যাচ্ছে জ্বরে। সুখের সে জ্বর ছিল 3 দিন। প্রচণ্ড ভয় মেয়েটার জ্বর চলে এসেছিল। সকালবেলা খান বাড়ির ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন রেজাউল খান। এমন সময় আরেক কাপ চা হাতে উপস্থিত হলেন রোজিনা। তিনি রেজাউল খানের পাশে বসলেন। রেজাউল খান সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। রোজিনা গলা খাকারি দিয়ে রেজাউল খানের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলেন। রেজাউল খান বুঝলেন রোজিনা কিছু বলতে চাই। তিনি ভ্রু কুঁচকে তাকালেন। রোজিনা বোকা হাসলেন রেজাউল খানের তাকানোতে। মিনমিনে স্বরে বললেন, ঋত্বিকের সাথে কথা হয়েছে আমার। ওর কলেজেই বৌমা ভর্তি হয়েছে। রোজিনার কথাতে রেজাউল অবাক হলেন না, বরঞ্চ ভাবলেশীন ভাবে বললেন, তো? রোজিনা থতমত খেয়ে গেলেন এ উত্তরে। তিনি তো ভেবেছিলেন তার কথা শুনে রেজাউল খান অবাক হবেন। কিন্তু তা তো হলোই না। আরও উনি এমন ভাবে কথা বললেন যেন উনি সব আগে থেকেই জানতেন ঋত্বিকের সাথে দেখা হয়েছে সুখের। না মানে ঋত্বিক বলছিল ও সুখকে ভালোভাবে বোঝাবে। বাড়িটা তো বহুদিন ধরে ফাঁকা হয়ে আছে। আমার তো আর ভালো লাগে না। এবার অন্তত ছেলে মেয়ে দুটো এক হলে হতো না? তাছাড়া ঋত্বিক তো এই 2 বছরে কম পোস্তায়নি। ছেলেটা ভালোভাবে খায়নি দায়নি ঘুমায়নি। হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে ওকে। ছটফট করেছে গলাকাটা মুরগির মতো। এখন আমরা গিয়ে সুখকে একটু বোঝালে হতো না? রোজিনা থেমে থেমে আস্তে ধীরে কথা বললেও রেজাউল খান জোরসে হাতের কাপটা রাখলেন টেবিলে। রাগত্ব স্বরে বললেন, দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে এরকমই হয়। তোমার ছেলে, তুমি বোঝো এসব। তবে আমি বলে রাখি, আমি তো যাবই না। আর সুখ যদি ফিরে আসতেও চাই, আমি ওকে আসতেও দেব না তোমার ছেলের কাছে। দেখোনি মেয়েটাকে কম কষ্ট দিয়েছে? মানলাম ছোট মেয়েটা ওর কথা না শুনে ভুল করেছে। কিন্তু মেয়েটার পরিস্থিতি তখন ভালো ছিল। ও কত কষ্ট করে ওর প্রাপ্যটুকু পেয়েছে দেখোনি? আরও তো মেয়েটার বুদ্ধিকে বাহবা দিতে হয় যে ও বিয়েটা করেছিল। না হলে তো ওর ভাইয়েরা সমস্তটা কেড়ে নিত। যাই হোক, শোনো, এসব চিন্তা ঝেড়ে ফেলতে বলো তোমার ছেলেকে। আর তুমিও ফেলো। মেয়েটা এখন ভালো ভার্সিটিতে পড়ছে। ওকে ওর মতো করে বাঁচতে দাও। রোজিনা স্বামীর কথা শুনে ফোঁস করে শ্বাস নিলেন। রেজাউল খান রাগী মানুষ। তার সামনে অত কথা বলার সাহস রোজিনার নেই। অন্য বিষয় হলে তাও 2-1টা কথা বলা যায়। কিন্তু ঋত্বিকের বিষয়, ওরে বাপরে। তবুও ছেলের মুখের দিকে তাকিয়ে রোজিনা বললেন, দেখো, ঋত্বিক ভুল করেছে ঠিক আছে। ও তো এমন ছিল না। প্রিয়ার সাথে ওর 8 বছরের সম্পর্ক। সেই সম্পর্কটা যখন ভেঙে গেল ওর তো রাগ হওয়া স্বাভাবিক ছিল। আরও যেটাই করেছে সম্পূর্ণ জিদের তোপে। তাছাড়া সুখকে মেনে নিতে ওর কোন আপত্তি ছিল না। তারপর দেখো, ডিভোর্সের দিন যখন সুখ চলে গেল ঋত্বিক কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আমার বিশ্বাসও কখনোই সুখকে ডিভোর্স দিত না। এরপর এই 2। রোজিনার কথা শেষ করতে দিলেন না রেজাউল। তার আগেই কাঠখোট্টা জবাব দিলেন, তোমার এসব পুতির কাহিনী শুনে আসছি বহুদিন ধরে। এসব এখন বাদ দাও। আমার বাড়িতে তোমার ছেলেও কোন জায়গা নেই। ও নিজে যেদিন নিজেকে পরিবর্তন করে, সুখকে ভালোবেসে মানিয়ে গুছিয়ে নিয়ে আসতে পারবে, সেদিনই সুখ সমেত এই বাড়িতে ওর জায়গা হবে। আর তোমার ছেলে এসব কখনোই পারবে না। তাই এসব চিন্তা বাদ দাও, নিজের কাজে মন দাও। রেজাউল খান আর বসলেন না। উঠে চলে গেলেন অফিসের উদ্দেশ্যে। রোজিনা স্বামীর যাওয়ার দিকে চেয়ে হতাশ হলেন কিন্তু তার খটকা লাগল। সুখ যে আসবে না এটা তিনি কিভাবে জানলেন? পরক্ষণেই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ছেলের কাছে কল করলেন। ড্যাশ 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 ড্যাশ। আজকে যদি স্যারের নাম্বার না এনেছি তাহলে আমার নাম খন্দকার তিশা নয়। তিশার কথা শুনে মুখ ভেঙচি কাটল রিমা। হয় হয়, জেগে জেগে স্বপ্ন দেখ। স্বপ্ন দেখতে তো আর পয়সা লাগে না। থেমে আবারও বলল, ওসব স্যারের চিন্তা বাদ দিয়ে মোশতাকের আশা করো। আর অপেক্ষা করো কবে তিশার ভালোবাসা নামে বই বের করবে।
রিমার কথা শুনে চেঁচিয়ে উঠল তিশা। রিমার বাচ্চা দেখিস তোর কপালে বর জুটবে না। আমার কপালে বর ঠিকই জুটবে, কিন্তু তোর কপালে হ্যান্ডসাম পোলা জুটবে না। রিমা দৌড়ে পালালো ওদের রুম থেকে। তিশা রিমাকে তাড়া করল। দুজন দৌড়াতে দৌড়াতে গেল সুখদের রুমে। সুখ আর সোনিয়া রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। সোনিয়া ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, আর সুখ ড্রেসিং টেবিলের সামনে বসে লম্বা ঘনকালো চুলগুলো বিনুনি গাচ্ছে। সবুজ রঙের কামিজ পরা সে। সুন্দর ফর্সা শরীরে সবুজ রংটা বেশ মানিয়েছে। রিমা গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল সুখকে। বাহ সুখ, তোকে তো দারুণ লাগছে। সুখ হালকা হাসল, শুধু কিছুই বলল না মুখে। এরই মধ্যে তিশা এসে রিমার পিঠে ধূপধাপ কয়েকটা কিল বসিয়ে দিল। এসে হকচকিয়ে উঠল রিমা। ও ঘুরে তিশাকে ও কয়েকটা মারল। ওদের মারামারি মাঝে সোনিয়া চেঁচিয়ে উঠল, এই তোরা যাবি নাকি রেখে চলে যাব? কাল তো খুব কাঁদছিলি প্রথম ক্লাস অ্যাটেন্ড করতে পারিসনি, তাই আর এখনো বসে আছিস কেন? সোনিয়ার কথা শেষ হতে না হতেই তিশা চঞ্চল পায়ে রুম থেকে বের হলো। এক দৌড়ে ওর আর রিমার ব্যাগ পার্স সব নিয়ে এলো মিনিটের মধ্যে। এসে আবার ব্যস্ত কণ্ঠে বলল, ওকে আমরা রেডি, চল। এসবের মাঝে সুখের ও চুল বাঁধা শেষ। সবাই তৈরি হয়ে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে। ড্যাশ 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 ড্যাশ। অফিস রুমের নিজস্ব কেবিনে বসে আছে ঋত্বিক। বই পড়ছে সে, অথচ মনটা তার উদাস। হয়তো অপেক্ষায় রয়েছে কারো। ঋত্বিক বারবার ঘড়ির দিকে দেখছে, কখন সময় হবে ক্লাসের। ঋত্বিক টেবিল থেকে তার ফোনটা হাতে নিল। ফোনের লক খুলতেই দেখা যায় হোমস্ক্রিনে সুখের একটা হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটা লাল টুকটুকে একটা শাড়ি পরে লাজুক হয়ে তাকিয়ে আছে। হয়তো ওদের বিয়ের সময়ের ছবি এটা। ঋত্বিক ছবির দিকে তাকিয়ে আপনমনে বিড়বিড় করে বলল, তোমার জন্য 8 বছরের ভালোবাসা প্রিয়াকে ভুললাম, অথচ দেখো 2 বছর ধরেও তোমায় ভুলতে পারলাম না। এ কোন মায় বাঁধলে আমায়? একেই কি বলে পবিত্র সম্পর্কের পাওয়ার? তুমি যে আমার অভ্যাসে পরিণত হয়েছ। কিন্তু তুমি আমাকে বড্ড জ্বালাচ্ছ সুখরানী। একবার কাছে পেলে আর কিন্তু ছাড়ছি না তোমাকে। বলে একা একা হেসে উঠল ঋত্বিক। একটু পরে নিজের কাজে নিজেই লজ্জিত হল। সে ফোনটা আলগোছে রেখে বইটা মুখের উপর দিয়ে চোখ বন্ধ করে রাখল। এমন সময় দরজায় নক করল কে যেন। ঋত্বিক নড়েছে বসল। আসুন। ঋত্বিকের জবাব পেয়ে একজন বয়স্ক লোক ভেতরে এলো। হাতে তার চায়ের কাপ। ঋত্বিক উঠে দাঁড়ালো তাকে দেখে। হাসিমাখা কণ্ঠে বলল, স্যার আপনি? কোন দরকার ছিল? আজমল হোসেন বসলেন ঋত্বিকের সামনের চেয়ারে। তিনিও ইংরেজি ডিপার্টমেন্টের একজন প্রফেসর। আজমল স্যার বসলেন। না দরকার না, তোমাকে একটা খবর দিতে এলাম। ঋত্বিক অবাক হলো। বলল, কি খবর স্যার? সে এসেছে। কে এসেছে? আজমল স্যার চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ইয়ো লেডি। ঋত্বিক থমকালো, কেসে উঠল, ভাঙা কণ্ঠে বলল, স্যার কি বলছেন এসব? কেন? যার ছবি দেখে মুচকি মুচকি হাসো আবার আনমনে কি সব বলো? সে এসেছে। ঋত্বিক যেন বাকশক্তি হারিয়ে ফেলেছে। এমনিতে আজমল হোসেনের সাথে তার বেশ সখ্যতা। ঋত্বিকের মতো গুরুগম্ভীর একটা মানুষকে ডিপার্টমেন্টের উনিই একমাত্র বুঝেন। না হলে তো আর সবার সাথেই ঋত্বিকের ঝামেলা। কোনো স্যারের সাথে কথা কাটাকাটি হয়েছে তো আবার কারো কলার ও ধরেছে এই ব্যাটা। সাংঘাতিক একটা মানুষ সে। সবার সামনে নিজের গম্ভীর ভাব ধরে রাখতে পারলেও আজমলের সাথে সে পারে না। এই যে এখন, বেচারা এখন কোথায় মুখ লোকাবে খুঁজে পাচ্ছে না। কথা বলা তো অনেক দূরের বিষয়। ঋত্বিক এলোমেলো দৃষ্টিতে একবার ঘড়ির দিকে তাকালো। ক্লাসের সময় হয়ে গেছে। সে দ্রুত রুম থেকে বের হতে নিল। যাওয়ার আগে আজমল স্যারকে বলে গেল, স্যার আমার ক্লাসের সময় হয়ে এসেছে। আপনি নিশ্চিন্তে বসে চা খান। আমি আসছি। ঋত্বিক এক প্রকার দৌড়ে পালালো অফিস রুম থেকে। করিডোর দিয়ে হাঁটার সময় মনে পড়ল স্যারের কথাটা। সে বারবার রিপিট করতে লাগলো, মাই লেডি মাই লেডি, ইয়েস ইউ আর মাই লেডি। এরপর আবারও হেসে ফেলল। সামনে থেকে তখন অন্য একজন স্যার আসছিলেন। তাকে দেখে ঋত্বিক সাথে সাথে মুখের হাসি গায়েব করে দিল। দম্ভের সাথে হেঁটে গেল সেই স্যারের সামনে থেকে। ড্যাশ 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 ড্যাশ। সুখ আর সোনিয়া বসেছে একদম পিছনের সারিতে। রিমা আর তিশা বসেছে একদম শুরুর দিকে। একজন তার দৃষ্টির আড়াল হতে চাইছে, আরেকজন তার দৃষ্টিতে পড়তে চাইছে। কি অদ্ভুত! ঋত্বিক এরই মাঝে ক্লাসরুমে এলো। সবাই দাঁড়িয়ে গেল সাথে সাথে। সুখও দাঁড়ালো, কিন্তু তার অস্বস্তি হচ্ছে খুব। বুকটা কাঁপছে। সে চাইছে ঋত্বিকের দৃষ্টি সীমানার বাইরে যেতে, অথচ ঋত্বিক সবাইকে ছাপিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। একদম নিরলস চোখে নির্লিপ্ততা ভাবে অনুভূতিহীন হয়ে। ঋত্বিকের এমন দৃষ্টিতে সুখের ভেতরে হাঁসফাঁস শুরু হলো।
সোনিয়া ওর পাশে বসে বুঝল সুখের অবস্থা। তাই এক হাতে ওর হাত চেপে ধরে চাপা স্বরে বলল, প্লিজ সুখ, স্বাভাবিক হওয়ার ট্রাই কর। কারণ এখন থেকে প্রতিদিন ওনার ক্লাস করতে হবে আমাদের। সোনিয়ার কথা শুনে সুখ জোরে জোরে খানিকক্ষণ শ্বাস নিল। এরপর কিছুটা শান্ত হল। ঋত্বিক ততক্ষণে দৃষ্টি সরিয়ে নিয়েছে। সবাইকে বসতে বলে লেকচার শুরু করল। ৪৫ মিনিট লেকচার দিল ভাবগম্ভীর ভাবে। কথায় যেন কোন রসক্ষ নেই। কিন্তু কণ্ঠটা ভালো হওয়ায় কেউ বুঝল না তেমন। ক্লাস করানোর মাঝে মাঝে সুখের দিকে তাকাতে ভুলল না সে। সুখ ঋত্বিকের দিকে ভুলেও তাকালো না। লেকচার শেষে ঋত্বিক বলল, ব্যবস্থাপনার ত্রুটির কারণে এখনো আপনাদের নবীন বরণ বা ওরিয়েন্টেশন ক্লাস হয়নি, যা আগামী পরশুদিন অনুষ্ঠিত হবে। কথা শেষ করে ঋত্বিক আবার তাকালো সুখের দিকে। সুখ তখনও নির্লিপ্ততা ভাবে তাকিয়ে আছে জানালার বাইরে। এতে ঋত্বিকের বেজায় খারাপ লাগল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, এই যে পিছনে মিসেস উম্মম, সবুজ জামা, লেকচার এদিকে হচ্ছে। ৪৫ মিনিট ধরে জানালার বাইরে তাকিয়ে কি দেখছেন? প্রথম দিনেই ফাঁকিবাজি? তুমি কি এটা চাচ্ছ যে আমি তোমার আসল পরিচয় দিয়ে দিই? মিসেস ঋত্বিক কিয়ান খান, আপনি কি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন? এখানে চেষ্টার কি আছে? আমি তো হুমকিই দিচ্ছি। আমার সাথে কথা বলো, না হলে সবাইকে বলে দেব তুমি আমার কি হও। ঋত্বিকের কথায় সুখের গা জ্বলে উঠল। হাতের ফোনটা একবার ছুঁড়ে মারতে চাইল, কিন্তু বহু কষ্টে নিজের রাগ সংবরণ করে নিল সে। কেননা ঋত্বিক যদি সত্যি এ কাজ করে, তাহলে এর চেয়েও বেশি অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হবে সুখকে। এজন্য সে নিজেকে ধাতস্থ করে লিখল, আচ্ছা আপনি কি বুঝতে পারছেন না, আমি বিরক্ত হচ্ছি আপনার সাথে কথা বলতে। উদ্ধৃতি চিহ্ন, তুমি কি আমাদের বিয়ের সময়ে জানতে না আমি বিয়ে করতে চাই না? তারপর যখন আমার সাথে সংসার করলে, তখন কি জানতে না তোমার সবকিছুতে আমি বিরক্ত হচ্ছিলাম? সুখ জোরে জোরে শ্বাস নিতে থাকল। নিজেকে কিছুতেই আর কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। কিন্তু এটা ভার্সিটি প্রাঙ্গণ। এখানে ফোন ছুঁড়ে মেরে বা কান্নাকাটি করে নিজেকে হাসির খোরাক বানাতে চাই না সুখ। এই পর্যন্ত ৫টা নম্বর ব্লক করেছে ঋত্বিকের, কিন্তু কোন কাজ হয়নি। পুনরায় নতুন কোনো নাম্বার দিয়ে বিরক্ত করছে ওকে। শেষে এই সমস্যার সমাধান করতে সুখ ঋত্বিকের সাথে কথা বলছে। কি চাইছেন আপনি? কেন করছেন এরকম? সত্যি বলবো? সুখের আবার মেজাজ চটল। এখন কি মিথ্যা বলার সময়? আশ্চর্য। তাহলে আবার জিজ্ঞেস করো। কি জিজ্ঞেস করব? কি চাই আমি? ক্যাম্পাসে একটা মাঠের মধ্যে বসা ছিল সোনিয়া আর সুখ। সোনিয়া খাবার খাচ্ছে, আর সুখ ঋত্বিকের সাথে কথা বলছিল মেসেজে। তিশা আর রিমা ভার্সিটি ঘুরে দেখছে। ঋত্বিকের এমন কথায় নিজেকে আর ঠিক রাখতে পারল না সুখ। আচমকা আক্রমণ করল সোনিয়ার উপর। সোনিয়ার হাতে খামুচি মেরে বলল, সোনিয়ার বাচ্চা, ওরে চুপ করতে বল। কিন্তু সুখের হঠাৎ এমন কাণ্ডে হকচকিয়ে উঠল সোনিয়া। সাথে তাজ্জব বনে গেল। সুখের থেকে হাত ছাড়িয়ে বলল, ভাই তুই তো আমাকে মেরে ফেলছিলি। কি হয়েছে সেটা বল। সুখ কিছু না বলে ফোনটা সোনিয়ার দিকে ছুঁড়ে মারল। সোনিয়া এক এক করে ঋত্বিক আর সুখের মেসেজ গুলে দেখল। সবশেষে বলল, ব্লক করে দে নাম্বার। সুখ বলল, এই পর্যন্ত 5টা দিয়েছি, আবার দে। সোনিয়ার কথা শুনে সুখ ঋত্বিকের নাম্বার ব্লকলিস্টে যুক্ত করল সাথে সাথে। এরপর ফোঁস করে একটা তপ্ত শ্বাস ফেলল। সোনিয়াকে বলল, চল, এখানে আর ভালো লাগছে না, বাসায় যায়। সে কি, ক্লাস তো এখনো রয়েছে। আর রিমা তিশা ও কোথায় গিয়েছে জানি না। সুখের উত্তর দেওয়ার আগেই ওর ফোনে আবার আননোন নাম্বার থেকে মেসেজ এলো, শোনো না সুখ পাখি, তোমাকে ডিস্টার্ব করতে ৩০০ খানা সিম কার্ড কিনেছি। কয়টা নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলবে শুনি? সুখ সোনিয়ার উপর রাগ ঝাড়তে লাগল। কানের কাছে চেঁচিয়ে বলল, সোনিয়ার বাচ্চা, আমার কিন্তু আর ধৈর্য কুলাচ্ছে না। ওকে কিন্তু নিষেধ কর। বহু কষ্টে নিজেকে সামলিয়েছি আমি, এখন আবার ক্ষতগুলোতে আঘাত করতে নিষেধ কর। সোনিয়া দুহাতে কান চেপে ধরে বলল, বাসায় যাওয়ার আগে কানের ডাক্তার দেখাতে হবে দেখছি। আচ্ছা তুই ওনার সাথে শান্ত হয়ে কথা বলে দেখ কি বলে। কি চাইছে? এরই মাঝে আবার মেসেজ এলো, তোমাকে রাগলে যে এত সুন্দর লাগে আগে তো দেখিনি। কি চাইছেন আপনি? আচ্ছা এইবার বলেই ফেলি, কি চাইছি। হ্যাঁ বলুন। বলে আমাকে উদ্ধার করুন। প্রতিশোধ নিতে চাচ্ছি আমি। 2 বছর অত্যাচার করে প্রতিশোধ নেওয়া হয়নি বুঝি? ঋত্বিক মেসেজের আর উত্তর দিল না। তার কেবিনের জানালা দিয়ে দেখতে লাগলো সুখকে। এরপর আনমনেই বলল, ঘৃণা আর ভালোবাসার মধ্যে পার্থক্য বোঝো তো সুখ পাখি। ড্যাশ 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 ড্যাশ। বাকি ক্লাস শেষ করে সুখদের বাসায় ফিরতে ফিরতে বেজে গেল 2টা।
বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল সবাই। সুখ খেলো না, ওরা বারবার বলার পরও খেলো না সুখ। বালিশে মুখ গুজে শুয়ে আছে। তার ভালো লাগছে না কিছুই। হঠাৎ করে ঋত্বিকের তার জীবনে ফিরে আসা, এটা মোটেও মানতে পারছে না সুখ। সুখ পাশে থাকা অবহেলিত ফোনটা হাতে নিল। কিছু একটা ভেবে কললিস্টে গিয়ে একটা নাম্বারে কল করল সে। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলেন ওপাশের মানুষটা। আসসালামু আলাইকুম আব্বু। ওপাশের মানুষটা নরম গলায় বললেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? এই তো ভালো। আব্বু আপনি কেমন আছেন? এই তো ভালো। ঋত্বিক আর কিছু বলেছে নাকি? এরপর সুখ সবটা খুলে বলল রেজাউল খানকে। সবকিছু শুনে রেজাউল খান বললেন, শোন মা, তুই এসবে পাত্তা দিস না। কয়েক বছর আগে তোকে একটা বলেছিলাম মনে আছে? বলেছিলাম, এখন সময় ঋত্বিকের, তুই ধৈর্য ধর, তোরও একদিন এরকম সময় আসবে। তোর সেই সময় চলে এসেছে মা। এখন আমি সবটা তোর উপর ছেড়ে দিলাম। কিন্তু আব্বু, এসব কারণে আমি অনেক ডিস্টার্ব হয়ে আছি, আমি এখনো আগেরটা থেকে বের হতে পারিনি, এখন আমি কি করব? কি করতে পারি? কি করার আছে এখানে? ও তোকে বলেছে না, প্রতিশোধ নিতে চাই? প্রতিশোধ তুই নিবি এখন। ও যা যা করেছে তোর সাথে, সেসবের প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। পরে ঋত্বিক যদি তোর যোগ্য হয়, তবে আমি নিজে তোদের মিলিয়ে দেব। কিন্তু তার আগে তুই কখনো নরম হোস না। এখন তোকে শক্ত হতে হবে, মন শক্ত করতে হবে। কিন্তু, কোনো কিন্তু নয়। আমি যা বলেছি তাই শোন। ওকে পাত্তা দিস না। ও যেটা করেছে সব ফিরিয়ে দিবি এখন। না হলে কিন্তু মা আমি হেরে যাব। তোকে ঢাকায় পাঠিয়েছি শুধুমাত্র ওকে শিক্ষা দেওয়ার জন্য। ওর অহংকার, দম্ভ চূর্ণ করার জন্য। ও 2 বছরে কষ্ট পেয়েছে, তুইও পেয়েছিস। শোধবোধ। এখন আগে যেগুলো করেছে সেগুলো ফিরিয়ে দিতে হবে। আচ্ছা আব্বু, আচ্ছা রাখি তবে। তোর কোন টেনশন নেই মা, আমি আছি তোর সাথে, তোর আম্মু আছে। কল কেটে গেল, সুখ দীর্ঘশ্বাস ছাড়ল। তার ভালো লাগছে না কিছুই। তার অবস্থা এখন এমন, এমন খাবার সে মুখে দিয়েছে। না পারছে ফেলতে, না পারছে গিলতে। ড্যাশ 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 ড্যাশ। আচ্ছা সুখ, আরকে স্যারকে কি তুই চিনিস? তিশার এমন প্রশ্নে আঁতকে উঠল সুখ। সোনিয়া হলো অবাক। সুখ ব্যতীত কেউই ওই সময় ঋত্বিকের কথাটা খেয়াল করেনি। সুখ কাপা কণ্ঠে বলল, কি বলছিস এসব? আমি কিভাবে চিনব স্যারকে? না মানে, আমার কেন যেন মনে হলো, ওই সময় স্যার তোকে মিসেস না যেন কি একটা বলেছে। সুখ কি বলবে বুঝতে পারছে না। সে নিজের ভেতরের ভয় উত্তেজনা লুকিয়ে বলল, আরে ভুল শুনেছিস তুই। কই আমি তো এসব শুনিনি। তিশা কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল সুখের দিকে। সে স্পষ্ট শোনেনি কথাটা। সোনিয়া প্রসঙ্গ পাল্টাতে বলল, কিরে, আমরা তো শুনলাম না। তুই মনে হচ্ছে একটু বেশিই খেয়াল করছিস স্যারকে। সোনিয়ার কথা শুনে তিশা লজ্জা পেল। ও একবার ভাবল, সবাইকে বলে দিবে ওর পছন্দের কথা। কিন্তু পরক্ষণেই ভাবল, এখনই সব বলা যাবে না। আর কিছুদিন যাক তারপর বলবে। তিশা নিজেই এখন প্রসঙ্গ পাল্টাতে চাইল। সে বলল, চল বিকেলে ঘুরে আসি কোথাও থেকে। রিমা বলল, কোথায় যাবি? চল কোন রেস্টুরেন্ট থেকে খেয়ে আসি। তিশার কথায় সবাই সায় জানালো। সুখও যেতে চাইল। আর কতকাল ঘরকুনো থাকবে। সে মেনে নিয়েছে রেজাউল খানের কথা। সে ঋত্বিকের কাছ থেকে প্রতিশোধ নেবে। সব হিসাব করায় গণ্ডায় বুঝে নেবে সে। আর তার জন্য নিজেকে পরিবর্তন করা সবচেয়ে বেশি প্রয়োজন। ড্যাশ 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 ড্যাশ। সন্ধ্যার দিকে 4 বান্ধবী বেরোলো একটা নামি দামি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে পৌঁছিয়ে খাবার অর্ডার করে 4 জন বসে গল্প করতে লাগলো। হঠাৎ তিশা সোনিয়াকে উদ্দেশ্য করে বলল, একটু ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতো। তিশার কথা শুনে সোনিয়া কিছু না ভেবে হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। মুহূর্তেই অবাক হলো সে। শৈল বসে, ঠোঁটে সিগারেট গোজা, একদৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। নিরলস ভঙ্গিতে। চারপাশের কোন কিছুই যেন শৈলের চোখে পড়ছে না। সে শুধু সোনিয়াকে দেখে যাচ্ছে। প্রথম দফায় সোনিয়া অবাক হলেও পরমুহূর্তে নিজেকে ঠিক করে জোরপূর্বক মুচকি হাসল সে। শৈলর মাঝে কোন পরিবর্তন দেখা গেল না সোনিয়ার হাসিতে। সে তাকিয়েই থাকলো অপলক হয়ে। ঠোঁটে গুজে রাখা সিগারেটটা হাতে নিয়ে একটান দিল। সোনিয়া বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সেদিকে। অস্বস্তিতে হাত পা অসাড় হয়ে আসছে তার। সামনে বান্ধবীদের দিকে তাকিয়ে আরো বেশি লজ্জা পেল মেয়েটা। সবগুলো কেমন অস্বাভাবিক ভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে ওর দিকে। সোনিয়া বোকা হেসে বলল, উনি হলেন শৈল। সেদিন আম্মুর হসপিটালে দেখা হয়েছিল। সুখ, তিশা, রিমা সবাই একত্রে বলে উঠল।
হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। তারপর সোনিয়ার ভীষণ অস্বস্তি হলো। পাশে ফিরে দেখল শৈল এখনো ওর দিকে তাকিয়ে আছে। এবার সোনিয়া সাহস সঞ্চয় করে বলল, কেমন আছেন শৈল? কিছু বলবেন? শৈল দুপাশে মাথা নাড়ল। সে কিছু বলতে চাই না। এতক্ষণে তার যেন টনক নড়ল। সে বুঝল এতক্ষণ যাবত কি করেছে সে। এতে লজ্জিত হলো সে। আর কিছু না বলে সামনে ওর বন্ধুদের সাথে আড্ডায় যুক্ত হলো। রাতে খেয়ে দিয়ে সকলে ঘুমিয়েছে। রাত তখন প্রায় 1টা। সুখ আর সোনিয়া নিজেদের রুমে বেঘোরে ঘুমাচ্ছে। সুখের ফোন বেজে উঠল আচমকা। মাত্র একবার রিং হতেই ধরফরিয়ে উঠল সুখ। যার কারণে বুকের ভেতর ধুকপুক শুরু হলো। অস্বস্তি হতে থাকলো শরীরে। নিজের উপরই বিরক্ত হলো সে। আগে যে মেয়ে ঘুমালে বোম মারলেও সজাগ হতে পারত না। আর গত কয়েক বছর যাবৎ সেই মেয়েটার ঘুম এতটাই হালকা হয়েছে যে সামান্য কোনো শব্দ হলেও সে জেগে যায়। বিরক্তিতে সুখের চোখমুখ কুঁচকে এলো। সে পাশে থাকা অবহেলিত ফোনটা হাতে নিল। এতে তার বিরক্তির মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। ঋত্বিক কল করেছে। সুখ কল রিসিভ করে, ঝাঝালো স্বরে বলল, সমস্যাটা কি আপনার? এত রাতে একটা মেয়েকে কল করার মানে কি? আপনার মতো সুশীল পুরুষের থেকে এসব আশা করা যায় না। সুখের ঝাঝালো স্বরে ঋত্বিক মোটেও রাগল না। সে নরম স্বরে টেনে টেনে বলল, কারণ ওই মেয়েটা আমার বউ। আমার বউকে আমি যখন খুশি তখন কল করব। তাতে কার কি সমস্যা শুনি? ঋত্বিকের কথা শুনে সুখ শব্দ করে হেসে উঠল। যেন ঋত্বিক কত মজার একটা জোকস বলেছে। সে হাসতে হাসতে বলল, সো ফানি। আচ্ছা, আমার জানা মতে ঋত্বিক কিয়ান তো ছিল দ্য গ্রেট গোমরামুখ। সে আবার কবে থেকে রসিকতা শিখল? যাই হোক, ভালো ছিল জোকসটা। Amy Aratheke Obalo Jaksa Yani Sukapaki. Do you want to listen? Just come back once. I'll tell you everything. ঋত্বিকের কথা শুনে সুখের অস্বস্তি হলেও সে নিজেকে সামলে নিয়ে বলল, এসব চিন্তা বাদ দিয়ে আপনি এত রাতে ফোন দিয়েছেন কেন সেটা বলুন। আপনার সময়ের মূল্য না থাকলেও আমার আছে। তোমাকে ডিস্টার্ব করতে কল দিয়েছি। তুমি ডিস্টার্ব হয়েছ বেবি। সুখ আর কোন কথা না বলে চট করে কল কেটে দিল। ফোনটা সুইচ অফ করে রাখল। ফোনটা পাশে রেখে মাথা বালিশে এলিয়ে দিল। তার খুব খারাপ লাগছে, দিন দিন এসব বিষয়গুলো তার জীবনটা আরো দুর্বিষহ করে দিচ্ছে। সে তো একা একা সব সামলেই নিচ্ছিল। কেন ঋত্বিক আবার এলো তার জীবনে? যখন সে ঋত্বিকের কাছে ছিল তখন দাম দেয়নি। খুব সহজে পেয়ে গিয়েছিল কি না। এখন যখন সে নিজেকে ঠিক করে নিচ্ছে তাহলে ও কেন এসেছে আবার? কি চাই? কেন চাই? সুখের চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনা জল। সাথে সাথে সে পানিটুকু মুছে ফেলল। তার তো প্রতিশোধ নিতে হবে। কিন্তু প্রতিশোধটা নিবে কিভাবে? সুখ কোথাও না কোথাও আজও ঋত্বিককে ভালোবাসে। ভালোবাসার মানুষের থেকে কি আদৌ কোনো প্রতিশোধ নেওয়া সম্ভব? তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। ঋত্বিকের ঘুম আসছে না। সে জানালার সামনে দাঁড়িয়ে আছে। আকাশে আজ থালার মতো একখান চাঁদ উঠেছে। সে চাঁদের দিকে তাকিয়ে আছে একমনে। বুকটা খুব জ্বলছে তার। ফিরে পাওয়ার তৃষ্ণায় সে ছটফট করছে। আজ কতকাল ধরে সে ঠিকমতো ঘুমোই না। প্রথম ভালোবাসা যখন হারালো তখনও বোধহয় এতটা কষ্ট হয়নি। কেননা সে ছিল তখন প্রতিশোধের নেশায়। ঋত্বিকের বিয়ের 2 দিন পরেই প্রিয়া বিদেশ চলে যায়। বহু কষ্টেও সেদিন সে প্রিয়াকে আটকাতে পারেনি। ঋত্বিকের চোখের সামনে ভেসে ওঠে সেদিনের সেই হৃদয়বিদারক ঘটনা। সদ্য বিবাহিত বউ ঘরে রেখে ঋত্বিক খুব ভোরেই চলে গেছে প্রিয়ার কাছে। প্রিয়া তখন নিজের বাড়িতে বসে ব্যাগপত্র গোছাচ্ছে। এখনই বের হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে, তার বাবা মা সবাই বিদেশে থাকে। কিন্তু সে শুধুমাত্র ঋত্বিককে ভালোবেসে দেশে ছিল এতদিন। আজ যখন ঋত্বিক অন্য কারো হয়ে গেল তাহলে সে আর দেশে থেকে কি করবে? সে থাকতে চাই না এখানে। ঋত্বিক কলিং বেল বাজালো প্রিয়ার বাড়ির। প্রিয়া হয়তো জানতো ঋত্বিক আসবে। তাই সে মুখে কাদো কাদো ভাব নিয়ে ল্যাগেজ শুদ্ধ দরজা খুলল। দরজা খুলতেই ঋত্বিক ঝাঁপিয়ে পড়ল ওর উপর। জড়িয়ে ধরল প্রিয়াকে। আচমকা এমন করাতে প্রিয়া পিছিয়ে গেল কয়েক কদম। সে ধাক্কা দিয়ে ঋত্বিককে সরিয়ে দিতে চাইল। কিন্তু ঋত্বিক সরল না। সে ওকে জড়িয়ে ধরেই থাকল। কিছুক্ষণ পর ঋত্বিক একটু শান্ত হলে প্রিয়া পুনরায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল ঋত্বিককে। ঋত্বিকের অবস্থা তখন এলোমেলো বিধ্বস্ত। প্রিয়া খেকিয়ে উঠে বলল, তোমার ঘরে এখন বউ আছে ঋত্বিক। আমাকে জড়িয়ে ধরার কোন অধিকার তোমার নেই। কেন এসেছো এখানে? ঋত্বিক ভাঙা কণ্ঠে বলল, এসব কি বলছো প্রিয়া? আমি ওকে ডিভোর্স দিব। আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না প্রিয়া। বলে ঋত্বিক আবার জড়িয়ে ধরতে চাইল প্রিয়াকে। কিন্তু প্রিয়া পিছনে সরে গেল।
ঋত্বিককে ওর কাছে ঘেঁষতে দিল না, বরং চেঁচিয়ে বলল, তুমি চলে যাও এখান থেকে। কেন বুঝতে পারছো না, তুমি এখন বিবাহিত? ওই নির্দোষ মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছ? ও নির্দোষ। আমি ওই মেয়েকে রিকোয়েস্ট করেছি ও যেন বিয়েতে রাজি না হয়, কিন্তু ও শোনেনি আমার কথা। এই গল্পে যদি কেউ দোষী হয়েই থাকে তাহলে সেটা ওই মেয়েটা। ঋত্বিক আবার এগিয়ে যায় প্রিয়ার দিকে, কাতর কণ্ঠে বলল, এসব ছাড়ো। কোথায় যাচ্ছ তুমি? প্রিয়া শক্ত গলায় বলল, আমি ফিরে যাচ্ছি ঋত্বিক। যার জন্য দেশে ছিলাম সেই যদি আমার না থাকে, তাহলে এখানে থেকে কি করব আমি? কি, ফিরে যাচ্ছ মানেটা কি? কোথায় যাবে তুমি? আমাকে জাস্ট 3টা মাসের সময় দাও। আমি কথা দিচ্ছি তোমাকে, ওই মেয়েকে আমি ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করব। ঋত্বিকের কথা শুনল না প্রিয়া। নিজের ল্যাগেজ নিয়ে গটগট করে বেরিয়ে গেল দরজার বাইরে। ঋত্বিক স্তব্ধ হয়ে রুমের ভেতরে ঠাই দাঁড়িয়েছিল। তখনই শুনতে পেল প্রিয়ার কর্কশ গলার স্বর, ঋত্বিক আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বেরোলে আমি দরজায় তালা লাগাবো। ঋত্বিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার প্রিয়া তাকে এভাবে বলতে পারে? ঋত্বিকের পা যেন আর চলছে না, তবুও সে নিজের দেহখানা টানতে টানতে বাইরে নিয়ে গেল। হাঁটু ভেঙে বসল প্রিয়ার সামনে। আমাকে ছেড়ে যেও না প্রিয়া, তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না, বিশ্বাস করো। তুমি চলে গেলে আমি একদম একা হয়ে যাব। প্রিয়া যেন ঋত্বিকের কথা শুনলই না। সে নিজের মোগো করে দরজায় বড় একটা তালা ঝুলালো। ঋত্বিকের উদ্দেশ্যে ছোট করে বলল, ভালো থেকো। ঋত্বিক পা জড়িয়ে ধরল প্রিয়ার। বারবার আকুতি মিনতি করে বলতে লাগল, আমাকে ছেড়ে যেও না, আমি ওকে ডিভোর্স দিব। আমি শুধুমাত্র তোমার হব প্রিয়া, আমাকে একটু সময় দাও। কিন্তু নির্দয় প্রিয়া ঋত্বিককে বুঝল না সেদিন। পাটা ঝাঁকি মেরে ঋত্বিককে ফেলে দিয়ে চলে গেল, একটিবার ফিরেও তাকালো না। সেদিন বোকা ঋত্বিক ভেবেছিল, তার প্রিয়া বোধহয় তার উপর অভিমান করে এত নিষ্ঠুর হয়েছে। কিন্তু সে ভুল ছিল। ঋত্বিক ছাড়াও প্রিয়ার ছিল আরও অনেক জনের সাথে সম্পর্ক। ঋত্বিকের সাথে যেরকম 8 বছরের সম্পর্ক, আরও অনেক জনের সাথেও এরকম সম্পর্ক ছিল ওর। তারা সবাই ছিল রিচ ফ্যামিলির। মূলত টাকার জন্য প্রিয়া এসব ছেলেদের সাথে ভালোবাসার নাটক করেছে। ওর সাথে যুক্ত ছিল আরও কয়েকজন, যারা প্রিয়াকে সাহায্য করত এসব করার জন্য। ঋত্বিক যখন বাড়িতে প্রিয়াকে বিয়ে করার কথা জানায়, সবাই প্রথমে রাজি হলেও রেজাউল খান লুকিয়ে লুকিয়ে খবরাখবর নিতে থাকে প্রিয়ার। পরে কোন না কোন ভাবে রেজাউল খান জানতে পারেন প্রিয়ার একটা দুশ্চরিত্রা। সে ঋত্বিককে বারবার বোঝালেও সে কোন মতেই রাজি হয় না। শেষে তিনি সুখের সাথে ঋত্বিকের বিয়ে ঠিক করেন। ঋত্বিককে ব্ল্যাকমেইল করে, ইমোশনালি ম্যানুপুলেট করে বিয়ে করতে বাধ্য করে রেজাউল খান। ঋত্বিকের বিয়ের পরে প্রিয়াকে মোটা অঙ্কের টাকাও দেন তিনি, যাতে ও চিরতরে চলে যায় ওদের জীবন থেকে। প্রিয়াও সেটাই করেছে। রেজাউল খানের কাছ থেকে টাকা নিয়ে চিরতরে হারিয়ে গেছে। সে সময় প্রিয়ার জন্য কষ্ট হলেও আজ ঋত্বিক হেসে ফেলল, সে কতটা বোকা ছিল। একটা মানুষ 8টা বছর ধরে তাকে ঠকিয়ে গেল অথচ ও টেরই পেল না। কিভাবে সেদিন নিজের আত্মসম্মান খুইয়ে প্রিয়ার পায়ে পড়েছিল। আহারে, আর যেই মেয়েটা নিঃস্বার্থভাবে ভালোবাসল তাকেই সে কষ্ট দিল। নিজের দম্ভ অহংকার সব ঢেলে দিল সুখের উপর। ঋত্বিক সুখ থাকাকালীন কখনোই জানতে পারেনি প্রিয়ার কথা। পরে যখন সুখ চলে আসলো তখন রেজাউল খান বলেছিল সব। কিন্তু তখন বলে আর কি হবে? ঋত্বিক বেচারা না পেল ভালোবেসে শান্তি, না পেল প্রতিশোধ নিয়ে শান্তি, না পেল বউ হারিয়ে শান্তি। ভবিষ্যতে কি আছে আল্লাহ মালুম। ঋত্বিক হাসতে হাসতেই দীর্ঘশ্বাস ছাড়ল। সিগারেট ধরিয়ে ঠোঁটে গুজে টানতে লাগলো একের পর এক। তার আবার মনে পড়ল সুখের কথা। সেই সুখকে যতই কষ্ট দিক না কেন, ওই মেয়েটা কখনোই ওকে একা ছাড়েনি। শত আঘাত সয়েও ভালোবেসে গেছে দিনের পর দিন। ছোট ছোট বিষয় থেকে শুরু করে মেয়েটা খেয়াল রেখেছে ঋত্বিকের সবকিছুর। এই জন্যই তো কখন আবার নিজের অজান্তে ঋত্বিক ভালোবেসেছে বুঝতে পারেনি। সেই সোনা খুঁজতে গিয়ে হীরা হারিয়েছে, তার সুখ চলে যাওয়ার পরই বুঝেছে ছেলেটা।